হাই বন্ধুরা, আবার এসে গেছি আমাদের সুপার কফি উইথ মিস্টার খান। তো আজকের আমাদের যে গেস্ট রয়েছেন, যেমন আমরা গান সঙ্গীত ছাড়া আমরা যে কোনো কিছু করতে গেলে একটা জীবনে এটা আমাদের একটা বিশাল বড় এন্টারটেইনমেন্টের একটা পার্ট বা যা কিছু দেখতে যাই। তো আমাদের আজকে সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে আমরা আজকে পেয়ে গেছি আমাদের একজন খুব সঙ্গীত পরিচালক, যে কিছু কাজ করেছেন তার নাম পরিচিতি দেশে এবং দেশের বাইরে রয়েছে, এবং তার পাশাপাশি কিছু উনি সমাজসেবামূলক কাজ করে যান। তো ওয়ান এন্ড অনলি আমাদের সবার প্রিয় সুমন চ্যাটার্জি। তো সুমন দা, আমাদের এই যে সুপার কফি উইথ মিস্টার খান, এখানে তুমি আজকে এসছো বা এই সময় দিয়েছো তোমার মূল্যবান, তার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে, তুমিও একজন পরিবারের সদস্য, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে অনেক এই সঙ্গীত জগতের বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা হবে, জানবো, আমিও জানবো, সঙ্গে সঙ্গে আমাদের দর্শক বন্ধুরাও জানবে। তো তার সাথে সাথে এটাও বলে দিই, সদ্য নব দাম্পত্য এই হয়েছে, তার জন্য আপনারাও আশীর্বাদ করবেন এবং আমাদের পরিবারের পক্ষ থেকে ওনার নব দাম্পত্য জীবনকে অনেক অনেক শুভেচ্ছাও জানাই। তো সুমন দা, এই শুরু করি আমাদের আজকের আড্ডা আমাদের দর্শকের উদ্দেশ্যে। তো আচ্ছা সুমন দা, তো যাই হোক, এই যে সঙ্গীত জগতে তোমার কিভাবে এখানে আসা, কিভাবে তুমি এখন অব্দি কাজ করতে পারে, এই কর্মজীবনের সাথে সাথে তোমার ব্যক্তিগত জীবনে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি তোমার জার্নি বা যাত্রার কথা বলো। আচ্ছা, সত্যি কথা বলতে আজকে খান ব্রাদার্স ক্রিয়েশনে এসে আমার ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ জানাই খান ব্রাদার্স ক্রিয়েশনের কর্ণধার মিস্টার এহসান খানকে, এবং আমাদের শোটার নাম হচ্ছে সুপার কফি উইথ মিস্টার খান। যে কনসেপ্টটা উনি করেছেন তার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে আমাদের মতো শিল্পীদেরকে উনি নিয়ে এসে এখানে কাজ করছে। শুধু আমাদের মতো শিল্পী নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে ওনার একটা যে পডকাস্ট, তার জন্য ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আর বাকি রইল সঙ্গীত জীবনের ব্যাপারে আমাকে যিনি কোয়েশ্চেন করেছেন, যেটা নিয়ে আর কি ঠান্ডা, তো এটাই বলবো যে আমার সঙ্গীত জীবন আমার স্কুল লাইফ থেকেই শুরু হয়। আমার স্কুলিং ছিল হচ্ছে যোধপুর পার্ক বয়েজ স্কুল। তো সেখান থেকে দাঁড়িয়ে স্কুল জীবনে সীমা মিস, যিনি আমাদের বাংলা পড়াতেন, তার হাত ধরেই আমার আর কি মিউজিকে আসা। আমাদের ছুটির পরে তৎকালীন সময় যারা টিচার হতো তারা শুধু পয়সার জন্য শেখাবো বা এরকম কোনো মানসিকতা ছিল না। তো আমাদের স্কুল ছুটির পরে আমরা 4-5 জন বন্ধুকে সীমা মিস সময় দিতেন যে তোরা গান কর, আমি আছি, তোদেরকে শেখাবো। তো ওইভাবেই আমাদের রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, কিছু আধুনিক, উনি এইভাবে চলতে থাকলো। তো তারপরে আস্তে আস্তে করতে করতে আমার ভালোভাবে গানটাকে করা, তারপরে আমার গুরু ছিলেন শ্রীমতী অর্চনা সেনগুপ্ত, ওনার কাছে তালিম নেওয়া। তারপর সেটা করতে করতে তালিম নিতে নিতে আমি কলেজ জীবনে যখন প্রবেশ করি, সেখান থেকে দাঁড়িয়ে কলেজে আমাদের একটা ব্যান্ড ছিল যার নাম পিসিসি রকার্স। আমি প্রফুল্লচন্দ্র কলেজে পড়তাম, সাউথ সিটি ইভিনিং। তো পিসিসি রকার্স বলে তখন ওই সময় একটা ব্যান্ড ফর্মেশন করলো, এবং ওইখান থেকে আমার ব্যান্ডের জার্নি শুরু। তৎকালীন সময় আমরা ক্যাকটাস, ফসিলস, চন্দ্রবিন্দু, লক্ষ্মী ছাড়া এগুলো দেখছি, যে সমস্ত ব্যান্ড। তো সেখান থেকে কলেজ থেকে ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপে আমাদের পাঠানো হতো। তো বেশ ভালো রেসপন্স পেয়েছি। ওখান থেকেই ব্যান্ড জার্নি শুরু, ব্যান্ড কালচার শুরু, বাংলা গান ভালোভাবে আরো কিভাবে করব সে সম্পর্কে নিয়ে আরো পড়াশোনা, আরো গভীরে নলেজ যাতে গ্যাদার করতে পারি, সেরকম ভাবে নিয়ে কাজ করতে শুরু করা। করতে 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 তারপরে প্রথম জীবনে আমি লিড ভোকালিস্ট হিসেবে ব্যান্ডে কাজ করতাম। তো তার পাশাপাশি আমি দেখলাম যে আমার গান লেখাটাও বেশ একটা প্যাশনের জায়গা। তো সেখান থেকে দাঁড়িয়ে প্যাশন এবং প্রফেশন দুটোকে এক জায়গায় আনলাম, এনে তারপরে এই যে মিউজিক ডিরেকশনের জায়গাতে উপনীত হয়ে আস্তে আস্তে আমি আমার নিজের গান ছাড়াও, স্বরচিত গান ছাড়াও অন্যের কম্পোজিশনও গেয়েছি, এবং আমার নিজের কম্পোজিশনও বর্তমান সময়ের বহু শিল্পীরা কাজ করেছেন। যেমন খান্দা তুমিও জানো, সেটা হচ্ছে আমাদের ক্যাকটাসের সিধুদার, শুভমিতা শুভমিতা ব্যানার্জি, সারেগামাপা চ্যাম্পিয়ন যে ছিল অঙ্কিতা, বাংলাদেশের ইমরান, এছাড়া আরো অনেক শিল্পী রয়েছে। ঠিক আছে, তো সেখান থেকে এইভাবেই আস্তে আস্তে জার্নি শুরু, এবং এখনো তোমার হাউসের সাথেও কাজ হচ্ছে। ঠিক আছে, তো দর্শকদের এটুকুই বলবো যে খানদারও নিজস্ব একটা চ্যানেল রয়েছে যার নাম খান ব্রাদার্স ক্রিয়েশন।
তো প্রথম আমাদের একটা কাজ রিলিজ হয়েছে, এটার সিজন 2 আসবে, এটা মিলিটারিদেরকে নিয়ে, মানে আর্মিদের জার্নি নিয়ে, এটার পার্ট 2 আসবে। আর ইন দ্য মেইন টাইম, মানে এর মাঝেও আমরা একটা অরিজিনাল কম্পোজিশন র্যাপ সং বানিয়েছি, যেটা অনেক নতুনদেরকে নিয়ে খান্দা কাজ করবে। এটা ওনার আর কি মতামত রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে। তো এই হচ্ছে মিলিয়ে ঝুলিয়ে চলছে জার্নি। সন্ধ্যা, তুমি এই সঙ্গীত জগতে নিজেকে কোন জায়গায় এখন নিয়ে যেতে চাও? কাজ তো করছো, অবশ্যই আরো আমাদের পক্ষ থেকে তোমাকে শুভকামনা, আরো ভালো ভালো কাজ করো। মানে জীবনে থাকে না, আমরা কাজ করতে গেলে যে একটা স্বপ্ন বা ইচ্ছা, কোন সিঙ্গারের সাথে বা কোন মিউজিক ডিরেক্টর বা কোন বলিউড হোক বা সঙ্গীতের তো কোনো ভাষা হয় না, রাইট? তো মানে মনের ইচ্ছা কি যে এই ডিরেক্টর বা এই সিঙ্গারের সাথে আমি জীবনে কাজ করতে পারি? সত্যি কথা বলতে মিউজিক ডিরেকশন আমার কাছে একটা ড্রিম। মানে আমরা যত কাজ করি তত বেশি আরো শিখি, অনেক কিছু আরো জানতে পারি। তো আমি শুধুমাত্র বাংলা বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবো এমন স্বপ্ন বা মানসিকতা আমার নয়। তামিল, তেলেগু, মালায়ালাম ইন্ডাস্ট্রি, সঙ্গীতের কোনো ভাষা নেই। এক্স্যাক্টলি, সঙ্গীতের কোনো ভাষা নেই। তো রিসেন্টলি আমি হায়দ্রাবাদেও গেছি, সেখানে হায়দ্রাবাদের তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি আমি দেখে এসেছি, ওখানে কেমন ভাবে কাজ হয় না হয়, ওখানকার মানুষজনের চলা বলা, ওখানকার মানুষজনের কাজের যে প্রফেশনালিজমটা সেটাও দেখেছি। তো সব মিলিয়ে ঝুলিয়ে মোটামুটি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার আমার ইচ্ছা রয়েছে। আর সব থেকে বড় কথা যেটা তুমি বললে যে কোন এমন সিঙ্গারের সাথে কাজ করা বা তোমার মিউজিক ডিরেকশনে গাওয়ার স্বপ্ন রয়েছে, প্রথম কথা যেটা এখন বর্তমানে সবার স্বপ্ন যে অরিজিৎকে নিয়ে কাজ করবে, মানে অরিজিৎ সিং, যে এখন আমাদের যে ওয়ান অফ দি লেজেন্ড আর্টিস্ট ইন্ডিয়ার, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল, মানে শ্রেয়াজি। অরিজিৎ সিং এবং শ্রেয়াজিকে নিয়ে আমার কাজ করার ভীষণ ইচ্ছে। বাংলা, ঠিক আছে, দুজনেই বাঙালি, হ্যাঁ, বাংলার জায়গা তারা অনেক মানে বড় আসনে উপনীত করেছে। বাঙালি হয়েও বিশ্বের মান, মানে বিশ্বের সঙ্গীত জগতে মানে বিশ্ব লেভেলে পরিচিত, মানে একটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা বলা যায়। একদম। আর আর একজন আর দুজন যারা রয়েছে, একজন হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রচুর গরিব ছেলে মেয়েরা যারা রয়েছে, যারা হার্টের চিকিৎসা করাতে পারে না, তাদের জন্য ফ্রি অফ কস্ট হার্টের ট্রিটমেন্ট নিজে করে, সেটা হচ্ছে ডক্টর পলাক নিশাল। আরে বাহ, ঠিক আছে, সত্যি। আর সত্যি তার গলায় মানে সরস্বতী বসে রয়েছে। তো পলাক নিশালের সাথে কাজ করার ইচ্ছা। আর হচ্ছে আমাদের ছোটবেলার থেকে যাকে আইকন মনে করি বা এখনো স্টিল নাও, মানে হি ইজ ওয়ান অফ দ্য ভার্সেটাইল সিঙ্গার ইন ইন্ডিয়া, নো ডাউট, সেটা হচ্ছে ইজ ওয়ান অ্যান্ড অনলি সোনু নিগম। আমি সবাই জানি যে আমরা যে সোনু নিগম স্যার কি, এবং সোনু নিগম স্যার মানে ছোটবেলা থেকে আমরা যখন স্কুল লাইফ তখন থেকে সোনু নিগম স্যার আর আজকের যে সোনু নিগম স্যার কতটা ট্রান্সফরমেশন, ঠিক আছে, গানের যে ভেরিয়েশন, সোনুজির থেকেই কিন্তু শেখা অনেক কিছুই। তো ওই জন্য সোনুজির সাথে যদি কখনো কাজ করতে পারি, মানে আই ফিল রিয়েলি অনার্ড। চলো ঈশ্বরের কাছে প্রার্থনা করি, অবশ্যই এটা হবেও। আর মানুষ চেষ্টা করলে সবকিছুই হয়, এবং এই সঙ্গীত জগতে যখন রয়েছে একদিন অবশ্যই পূর্ণ হবে। তার জন্য মানে আশীর্বাদ রইল, প্রার্থনা রইল ঈশ্বরের কাছে। সন্ধ্যা, তাহলে এই মুহূর্তে রানিং হাতে কি কাজ রয়েছে বা কি কাজ নিয়ে করছো? হাতে আপাতত 3টে মিউজিক ভিডিওর কাজ রয়েছে, যেমন একটা তোমার হাউসেরই কাজ, ঠিক আছে, এছাড়াও আরো 2টো মোটামুটি মিউজিক ভিডিওর সঙ্গে কথা হয়েছে 2টো চ্যানেলের সাথে। তো তাদের কাজ হয়তো খুব শীঘ্রই শুরু হবে। তো এখন দেখা যাক, সেটা সময় সাপেক্ষ। তো আপাতত তোমার কাজটা নিয়ে এগোই, তারপরে তো রয়েছে। তুমি তো লেখো গান এবং নিজে কম্পোজও করো, তার সাথে তো সিঙ্গিংও করো। আমাদের দর্শকের উদ্দেশ্যে দু লাইন আমাদের যে আবার দেখা হবে বা যেটা গেয়েছো, এবং আরেকটা যে দু লাইন গেয়েছো, সেটা আমাদের দর্শকের উদ্দেশ্যে। অবশ্যই অবশ্যই, আমি আমাকে তো গিটার নিয়ে এসেছি, যদি আমার গিটারটা একটু দাও। তো আমি দর্শক বন্ধুদের কে বলবো যে খান্দার হাউস থেকে একটি গান রিলিজ হয়েছে আর কি, হয়েছিল, আবার দেখা হবে, পার্ট 1 আর কি। তো এটার পার্ট 2 আসবে, তো আপনারা অবশ্যই দেখবেন, চেষ্টা করছি। আবার দেখা হবে তোমার সাথে, আবার দেখা হবে অন্য প্রভাতে, আবার দেখা হবে পূর্ণিমা রাতে, আবার দেখা হবে খুঁটি নেই তাতে। আমায় একা ফেলে তুমি চলে গেলে, তোমার কাছে আমি এত অবহেলে।
তৃপ্তি নেই তাতে। খুব সুন্দর, খুব সুন্দর। তো যাই হোক, আমরা আরো দর্শক বন্ধুদের বলি আরো অনেক গান শুনবো, তোমার সাথে অনেক আড্ডাও দেবো, এবং ভবিষ্যতে তুমি আরো অনেক বড় বড় কাজ করো, থ্যাংক ইউ। প্রার্থনা করি, দোয়া করি। আচ্ছা সন্ধ্যা, এবারে জীবনে কি বড় কোনো যদি অপরচুনিটি আসে, মানে নিজের স্টুডিও করা বা নিজে মানে মিউজিককে নিয়ে তুমি মোটামুটি মানে নিজেকে মানে কি করতে পারো মিউজিক ইন্ডাস্ট্রি? মিউজিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি যেটা বলবো যে দেখুন, আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো এবং যারা যারা মিউজিক নিয়েও, আমাদের দর্শকরা এরকম হতে পারে যারা মিউজিক নিয়ে ট্রাই করছে বা মিউজিক জগতে আসতে চাইছে, বা সিঙ্গিং করা বা ডিরেকশন করা, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তো সত্যি কথা বলতে এটুকুই বলবো যে আহ, মানুষের জীবনে চাকরি করলে তাদের একটা ফিক্স স্যালারি থাকে, বিজনেস করলে আপস এন্ড ডাউনস থাকে। শিল্পীদের জীবনে কিন্তু সবসময় কিন্তু কখনো চড়াই কখনো উতরাই, এবং মানে সেখানে কিন্তু ডাউনের জায়গাটাই অনেক বেশি। কারণ একটা শিল্পীর জীবনে সফলতা তো সবসময় থাকে না, তার জীবনে ব্যর্থতার ডেফিনেশনটাকে যাকে আমরা শিক্ষা বলি, ওই লাইফে যেটা কোনো মানুষ যদি বলে ব্যর্থ, ওই ব্যর্থতাটা কিন্তু আমাদের কাছে শিক্ষা। ওই শিক্ষার জায়গা থেকে দাঁড়িয়ে তুমি হয়তো জীবনে 100 গানা গান করলে, ঠিক আছে, যে কারোর জীবনে, কিন্তু হিট দেওয়ার জন্য একটা গানই যথেষ্ট। ওই একটা গানই কিন্তু মানুষকে পরিচিতি দেয়। একদম, ঠিক ঠিক। আর মানুষের কোনটা হৃদয়ে লেগে যাবে, মানে সঙ্গীত এমনই, একদম মানে ভাষা না বুঝে আমরা দেখেছি যে অনেক অনেক মানে সঙ্গীত বা গান কিছু আমরা বুঝি না, কিন্তু গানটা ভালো লাগে, আমরা ওইটাই কোনো ভাষা বুঝি না, একদম মানে কোনো তার মানে কি কথা বলতে যাচ্ছে সমস্ত জায়গা থেকে আমরা দেখে। কিছুদিন আগেও একটা ওই যে উড়িয়া গান, যেমন আমাদের সোশ্যাল মিডিয়ায় কত ভাইরাল, কেউ বোঝে না মানে, একদম মানে আছে নিশ্চয়ই, কিন্তু হয়তো আমরা অনেকে অন্য ভাষী লোক হয়তো মানেটা বুঝি না, কিন্তু গানটা ভালো লেগেছে, গাইছি। গানটা যখন হয়েছিল আজ থেকে প্রায় 25 বছর আগে বা 20 বছর আগে, ঠিক। তো তখনও কেউ জানতো না যে গানটা এতটা ভাইরাল হয়ে যেতে পারে। একটা সময় মজা করতে করতেই যে কিভাবে ভাইরাল হয়ে গেল গানটা, সবার মুখে মুখে গানটা চলতে থাকলো। পাবলিক দর্শকই কোন গানকে কখন হৃদয়ে নেবে, কোনটা কখন ভালো লেগে যাবে, পাবলিকই আমাদের মানে অ্যাকচুয়ালি আমাদের যে আমরা সিনেমা যে করি, সিনেমার জগতে বা যে কোনো জায়গায় হার্ট হচ্ছে, মিউজিক একটা হার্ট, মিউজিকই মানুষকে কাঁদাতে পারে, একদম মিউজিকই মানুষকে মানে এক্সাইট করতে পারে, একদম। মিউজিক আবার নাচাতেও পারে, মিউজিকই আবার মানুষকে কিন্তু নতুন জীবনও দিতে পারে। একদম একদম। যে মিউজিকে কেন সেটাই। সৃষ্টি বলা হয়, ঠিক সৃষ্টি হচ্ছে একজন মানুষ জীবনে প্রায় এমন একটা পর্যায়ে চলে গেছে যে হয়তো তার কাছে সুইসাইড করার ছাড়া আর কিছু নেই, কিন্তু মিউজিক একটা এমন জায়গা সেই মানুষকে সুইসাইড থেকেও ফিরিয়ে এনে নতুন ভাবে বাঁচার অনুপ্রেরণা দিতে পারে। এই জন্যই মিউজিককে শ্রেষ্ঠ মানে জায়গায় মিউজিকে যারা আসতে চায় তাদের জন্য কি অনুপ্রেরণা দেবে? যারা যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আসতে চাও বা আসতে চান, তাদের জন্য এটুকু বলে রাখছি যে একটু ধৈর্য রাখবেন। কারণ মিউজিক হচ্ছে এমন একটা জিনিস, করতে 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 কিন্তু যতই করবেন তত শিখতে পারবেন। তো নতুন ভাবে যদি শিখতে চান বা করতে চান, বা কি করে মিউজিক কম্পোজ করতে হয়, কি করে সঙ্গীত বা মানে লিরিক্স আর কি, যেটা গানের লিরিক্স বলা হয়, শব্দ চয়ন একটা বিশাল কি ফ্যাক্টর কিন্তু এখানে। তো বাংলা ভাষার ক্ষেত্রে শব্দ চয়ন, শব্দ দক্ষতা, ক্ষুরধার কলমের প্রয়োগ, এগুলো কিন্তু ভীষণভাবে একটা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। তো আমি এটুকুই বলবো যে যারা নতুন ভাবে কাজ করতে চান বা নিজেকে নতুন ভাবে তৈরি করতে চান, পারলে একবার খান ব্রাদার্স ক্রিয়েশনের অফিসে যোগাযোগ করুন। আমি রীতিমতোই এখানে আছি, কাজ করছি আমি। তাছাড়াও এখানে অনেক নতুন শিল্পীদেরকে নিয়েও কাজ করা হয়, অ্যাক্টিং এর ক্ষেত্রে হোক বা গানের ক্ষেত্রে হোক, সঙ্গীতের জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটু আপনাদেরকে বলতে পারি যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এটাই আমি সকলের কাছে আশা করবো যে নতুন ভাবে যদি মিউজিককে নিয়ে এগোতে চান, একবার টালিগঞ্জের অফিসে খান ব্রাদার্স ক্রিয়েশনে যোগাযোগ করুন। ধন্যবাদ। আচ্ছা সন্ধ্যা, এই যে আমরা যেটাকে একটা মঞ্চে যে গান হয় যেটাকে আমরা মাচা বলি, বা অনেক অনেক লাইভ কনসার্টও হয় ছোট বড় বিভিন্ন জায়গাতে, এই জায়গাতে আমরা দেখেছি কিছু কিছু সঙ্গীত শিল্পী বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের বাইরেও কিছু গান করে। আমরা এটার মধ্যে তোমার সাথে আলোচনা আগে হয়েছে, দেখা যায় যে সঠিক ট্যালেন্টেড যাদের মধ্যে রয়েছে হয়তো সেই মঞ্চটা পায় না, এবং যেখানে দেখা যায় যে একটা
তাল এর ঠিক নেই, বা সেই জায়গাতে এদের উদ্দেশ্যে তুমি কি করবে? বা তুমি তো কিছু কাজ করেছো সেই লাইভ কনসার্ট কোনো জায়গায়, সেই এক্সপিরিয়েন্স বা অনেক জায়গায় তুমি ফেস করেছো, তুমি তো বেশি কাজ করে দেখেছি, কারণ তোমার একটা মানে পছন্দ আছে তোমার একটা সব জিনিসে। তো এইটা আমাদের তুমি কি উদ্দেশ্য মানে বলবে? দেখো, আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে একজন শিল্পী কিভাবে তার নিজের জীবনে সঙ্গীতকে জায়গা দেবে। ঠিক আছে, যেমন বর্তমান সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীতকে অনেকে বিকৃতি করে গায়, কিন্তু বর্তমান সময় এটা ভাবতে হবে রবীন্দ্রনাথ কিন্তু আমাদেরকে এখন বাঁচাবেন না, আমাদের রবীন্দ্রনাথকে বাঁচাতে হবে। একদম ঠিক। আমরা যদি কবিগুরুকে না বাঁচিয়ে রাখি, তাহলে এর পরবর্তী জেনারেশন কে রবীন্দ্রনাথ ছিলেন বা কবিগুরু কি কি গান লিখেছেন, কেন 25শে বৈশাখ আমরা পালন করি, 22শে শ্রাবণ কেন পালন করি, অনেকেই জানবে না। তো এর জন্য রবীন্দ্রনাথকে কিন্তু জানাটা খুব প্রয়োজন। ঠিক আছে, বাঙালির আপামর বাঙালির মনে রবীন্দ্রনাথ, নজরুল, এনারা যারা রয়েছেন, এনাদের মতো বিশ্ববরেণ্য মানুষ, তো তাদেরকে কিন্তু আমাদেরকে এখনো অব্দি কিন্তু আমরা পড়ে পড়ে আরো নতুন ভাবে জানছি। আর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে শিল্পীর শিল্প দক্ষতা কোথায়, সেটা হচ্ছে গিয়ে তার গানের মাধ্যমে সে প্রকাশ করে। সেই জায়গাটায় যদি কোনো শিল্পীর ক্ষেত্রে দেখা যায় যে কোনো বাউন্ডারি তৈরি হয়, শিল্পীকে যদি কোনো বাউন্ডারিতে আবদ্ধ করে রাখা হয়, সেখানে কিন্তু সেই জায়গাটা কিন্তু চরমতম ভুল পদক্ষেপ। তার কারণ শিল্পীর কখনো কোনো বেড়াজাল হয় না বা বাউন্ডারি হয় না। একটা শিল্পী কিন্তু স্বাধীন, সে বিশ্বের যে প্রান্তেই যাবে সেখানে শিল্পী হিসাবেই সম্মান পাবে, এবং তার সেটা মঞ্চ যে মঞ্চেই যাক। একদম। তো সেখান থেকে দাঁড়িয়ে এটুকুই বলবো যে আর সব থেকে বড় কথা হচ্ছে যে জিনিসগুলো দেখে এখন খারাপ লাগে, শিল্পীরা নিজেদের রুটি রুচি করার জন্য অনেক কাজ করছেন, অনেক ভাবে নিজেদেরকে চেষ্টা করছেন কাজ করে যাওয়ার বা লড়াই করার, কিন্তু সেইখানে যখন শিল্পীরা ভাতা পায় সেখানে দেখতে খুব কষ্ট হয় যে একটা শিল্পীকে ভাতা দেওয়া, ভাতা ইজিক্যাল তো আমার মনে হয় ভিক্ষা। তো একটা শিল্পীকে সেই ভিক্ষুকের জায়গাতে না নিয়ে যাওয়াটাই ভালো। শিল্পীকে শিল্পীর মতো করে কাজ করতে দেওয়া উচিত, শিল্পীকে কাজ দেওয়া উচিত। ঠিক আছে, আর সেখানে কোন রকম কোনো স্বজন পোষণের ব্যাপার নয়। তোমার যদি কর্মদক্ষতা থাকে, তোমার যদি শিল্প দক্ষতা থাকে, তুমি কাজের অধিকারী বা কাজের যোগ্য। এই জিনিসটা আমাদের বাংলায় কিন্তু সবাইকে আগে বুঝতে হবে, সমস্ত মানুষকে এই স্তরে উপনীত হতে হবে যে আমরা একজন শিল্পীকে প্রমোট করতে এসেছি, এই মঞ্চটা একজন শিল্পী। সেখান থেকে দাঁড়িয়ে শিল্পীর যে শিল্প দক্ষতা, ঠিক আছে, শৈল্পিক মনোভাব, সেই জিনিসগুলোকে কিন্তু আগে বুঝতে হবে। তবেই কিন্তু আমাদের এই যে ইন্ডাস্ট্রি, আমাদের যে বাংলা সঙ্গীত জগৎ, যেটা আরো বেশি করে উন্নত হবে বলে আমার মনে হয়। তো আমরা এই যে দেখছি আজকে ডেটে, এই যে কিছুক্ষণ আগে তোমার সাথে আমার আলোচনা হচ্ছিল যে আমাদের মানে মাচার শো বা বিভিন্ন জায়গাতে যারা যে সত্যিকারের ট্যালেন্টেডদেরকে মানে মানে এখানে ট্যালেন্টেড মানে বিভিন্ন জায়গায় প্লেস পাওয়াটা খুব কঠিন বা পায় না, এবং দেখা যায় যে জায়গাতে মানে ভাবা যায়, তুমি তোমার জীবনেও ঘটবে দেখবে, যেটাকে মনে হয় যে একে একটা জায়গায় বা প্লেস দেওয়া হলে একটা বিশাল জায়গায় যেতে পারে। এই জায়গাতে আমাদের শিল্প বা শিল্পী, এটাকে তুমি কোন জায়গায় দেখছো? দেখো, এটা খুব ভালো কোয়েশ্চেন করেছো। সেটা হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে সবকিছু তো বাণিজ্যিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। শিল্পীকে মর্যাদা দেওয়ার থেকে শিল্পকে ব্যবসা কতটা দেওয়া যাবে এটা ভাবা হচ্ছে। তো একজন শিল্পী তো বিজনেসম্যান না, একজন শিল্পী সে মানে সৃজনশীল কিছু একটা করার ক্ষমতা রাখে। তো সেখান থেকে দাঁড়িয়ে এটুকুই বলবো যে আজকাল এই যে আমাদের কত বাণিজ্য মেলা বা সঙ্গীত মেলা বা অমুক হ্যান ত্যান যত রকমের কিছু হচ্ছে না কেন, এখানে অনেকেই গান করতে আসছে বা গান করছে, বা আগামী দিনেও এরকম হয়তো চলতে থাকবে। কিন্তু সঠিক শিল্পী বা সঠিক যে জায়গাটা, সেটা কি সবাই এক্সপোজ করতে পারছে নিজেদেরকে? এটা হচ্ছে বিগ কোয়েশ্চেন। আর শিল্পীটা টোটালি যে শিল্পতে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এই যে শিল্প, শিল্প মানে হচ্ছে কি আমরা জানি কোন ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এখানে একটা লবি কাজ করছে, এখানে একটা খুব বড় লবি কাজ করছে। সেটা কোনো পলিটিক্যাল গত কোনো লবি হতে পারে বা কোনো ব্যক্তিগত কোনো লবি হতে পারে, সেটা যার যেরকম ভাবে সেটা কাজে লাগাচ্ছে। তো এটা এটা আমি মনে করি যে সাউথ ইন্ডাস্ট্রিতে গিয়ে আমি যতটুকু বুঝেছি, ওখানে মানুষ এগুলোর ধার ধারে না। যে কেন আজকে সাউথ এত ডেভেলপ হয়েছে, ওখানে তুমিও গেছো, নিজেও দেখেছো, আমি কাজ করি একদম। তো সেখান থেকে দাঁড়িয়ে
সঠিক যারা ট্যালেন্টেড মানুষ রয়েছে তাদেরকে ফ্রন্টলাইনে এনে কাজ করানো, ঠিক আছে, বা কাজ করা, এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। কেজিএফ 2 তে যে ছেলেটি এডিট করেছে রাইট, তার 19 বছর মাত্র বয়স, এবং সে নতুন একদম সে নতুন। আমাদের এখানে সেটা দেবে। আমাদের এই ইন্ডাস্ট্রিতে 19 বছরের একটা ছেলেকে তাকে হাতে ধরে শিখিয়ে তারপরে বলবে না তুমি তো এখনো তৈরি হতে পারো, ঠিক। এবং সেই ছবিটা ইতিহাস তৈরি করেছে, সেই ছবিটা ইতিহাস তৈরি করেছে সিনেমাতে। তো আমাদের বাংলাতেও এরকম প্রচুর ট্যালেন্ট রয়েছে, শুধু কাজটা শুধু দেখি আগে আগে আমরা তারা কিভাবে করে তাদেরকে ফ্রন্ট লাইনে আনা উচিত। সেই ট্যালেন্টটা এখানে যখন না দিতে পারছে, বাইরের থেকে যখন আমাদের শিল্পীরা কোন একটা নাম বা সুখ্যাতি কামিয়ে আসছে, তখন তার পাশে কেউ না, তখন তো দেখা যাচ্ছে তাকে হারিয়ে ফেলেছে, মানে সে তো তার মর্যাদা তৈরি করে একদম, তো লোক দেখানি হয়ে যাচ্ছে। একদম। তো সেখান থেকে দাঁড়িয়ে বাংলার বিভিন্ন মিডিয়া তাকে কোশ্চেন করছে, তাদেরকে নিয়ে আসছে অমুক হ্যান ত্যান। কিন্তু আমাদের বাংলাতেই কত কিছু রয়েছে, আমাদের বাংলাতেই যা কন্টেন্ট রয়েছে, বিদেশি কোনো কন্টেন্ট বা অন্যান্য কন্টেন্টের আমার দরকারই পড়ে না। বাংলাতে এত এত জিনিস আছে। তো আমাদের এখানে যে এই সঠিক ট্যালেন্টটাকে প্লেস করার মতো, এটা কার দৃষ্টি আকর্ষণ করা দরকার? মানে সত্যিকারের আমাদের ইন্ডাস্ট্রির লোকেদের দরকার না সরকারের, না কোনো একটা সংস্থা নীতিবাদী? তোমার মতামত? সত্যি কথা বলতে আমাদের এই সৃজনশীল ইন্ডাস্ট্রিতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকাই উচিত বলে আমি মনে করি না। তার কারণ হচ্ছে সরকার তার মতো পরিচালনা করবে। সরকার মানে সে আমাদের জনগণের সরকার, সরকারি কাজকর্ম যার জন্য যা যা লাগে সেটা করুক। কিন্তু সত্যজিৎ রায়, মানিক বাবু, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এনারা যারা তৎকালীন সময় ছিলেন, এই সময় কিন্তু ভালো ভালো ছবি তৈরি হয়েছে, বাংলার সঙ্গীত তৈরি হয়েছে, ভালো সঙ্গীত তৈরি হয়েছে, বাংলার কন্টেন্ট দিয়ে তৈরি হয়েছে, অনেক পরিচালক তৈরি হয়েছে, সঙ্গীত শিল্পী তৈরি। সেই সময় কিন্তু সরকার আমাদের ইন্ডাস্ট্রিতে ঢোকেনি, ঠিক আছে। তো সরকারের হস্তক্ষেপ এখানে আমার মনে হয় ব্যক্তিগতভাবে, কার কি মতামত সেটা আমি তো মানে চাপিয়ে দিতে পারি না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে সরকারি হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। তার কারণ শিল্পীরা মিলেই একটা ইন্ডাস্ট্রি গ্রো আপ করতে পারে। এই যে আমাদের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা শিল্পীরা মিলেই কিন্তু গ্রো আপ করতে পারি। এবং কিছু কিছু জায়গায় একটা ইউনিটি, মানে ইউনিয়ন যেটা বলা, বা কিছু এই যে একটা প্রেসারাইজ বা এইটা, মানে তোমার হিসেবে কি দেখো? ব্যাপার হচ্ছে যে ইউনিয়ন বলতে গেলে যে জিনিসগুলো হয় এগুলো অফিসের ক্ষেত্রে ইউনিয়ন। তোমার সাথে কোনো এরকম ঘটেছে হয়তো কোনো জায়গায় হয়তো কোনো ভালো সুযোগ তুমি হয়তো পেয়েছো, কোনো কারণবশত হয়তো তুমি দেখেছো এখানে আমার শিল্পীটাকে আমার মর্যাদা দেওয়া হচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে শিল্প হিসাবে মর্যাদা দেওয়া হচ্ছে, হ্যাঁ, মানে আমি এরকম হয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করেছো না ডিনাই করেছো, সেটা তোমার জীবনে ঘটেছে? হ্যাঁ, ঘটনা তো এরকম রয়েছে, দু একটা তো টুকটাক কিছু ইনসিডেন্ট রয়েছে। তো আমি নিজেই ব্যক্তিগতভাবে সেগুলোর পক্ষপাতী নই, যে আমি মানে এখন কোনো চ্যানেলের নাম আমি বলতে চাই না। তার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে এখানে অনেকেই করে খায়। তো যাই হোক, আমি সেখানে শুধুমাত্র শো অফের জন্য কোথাও আমি যাই না, ঠিক আছে। আমি এখনো খুব সাধারণভাবে লাইফ লিড করি আমার, এবং সেখান থেকে আমার মনে হয় ব্যক্তিগতভাবে কারোর কি আছে না আছে সেটা দেখানোর থেকে আমি কাজে কতটা করতে পারি সেটা দেখানোটা খুব বেশি প্রয়োজন। তো আমার মনে হয় সেই শো অফ জিনিসটাকে সরিয়ে রেখে আমি যদি আমার কাজটা সম্পূর্ণভাবে করি বা সম্পূর্ণ নিমজ্জিত হয়ে করি, আমার মনে হয় সবার জন্যই ভালো হবে, গোটা ইন্ডাস্ট্রির জন্যই ভালো হবে এটা। আর এটা একটা ভালো দিক সবার ক্ষেত্রে, ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, মিউজিক ডিরেক্টর হোক, এন্টায়ার কাস্ট এন্ড ক্রিউ হোক, সবার ক্ষেত্রে নিজের বেস্টটুকু দিয়ে কাজ করুক। আচ্ছা সুমনদা, এই যে একটা তোমার সঙ্গীত জগতে কাজ করছো এই আমাদের ইন্ডাস্ট্রিতে, আরো বিভিন্ন জায়গায় করবে, একটা সঙ্গীত শিল্পীকে বা একটা সঙ্গীত মানে ডিরেক্টর যেটা বলি আমরা, সঙ্গীত পরিচালক হিসেবে তাকে কি কি স্বাধীনতা দেওয়া বা এই কাজের ক্ষেত্রে সেটা, এই স্বাধীনতা তার সাথে সাথে একটা টাকা পয়সা বা ফিনান্সিয়ালি ব্যাপার তো থাকেই নিশ্চয়ই। তোমার মতামতে কোন জিনিসটা দিলে সে নিজের যে একটা ট্যালেন্ট বা নিজের যোগ্যতাটা দেখাতে পারে? তুমি কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন করেছো। সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিটা মানুষের সবার আগে নিজের সংসারের কথা চিন্তা করে। আমরা তো সঙ্গীত সৃষ্টি করি, তো এই সৃষ্টিটাই আমাদের রুটি রুজি, এই সৃষ্টিটাই আমাদের পেশা, আমাদের নেশা, এটাই আমাদের ঘরের অন্ন সংস্থান করে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি কোনো ডিরেক্টরের সাথে কাজ হয়, বিং আ ডিরেক্টর, সে তার কনসেপ্ট করবে, আমার কাজ হচ্ছে সঙ্গীত তৈরি করা। মানে মানে কি বলবো, সেই ডিরেক্টর যদি সঙ্গীত পরিচালককে
পূর্ণ স্বাধীনতা না দেয় তার মতো করে তৈরি করার, তার মধ্যে যদি বারবার ইন্টারফেয়ার করে যে না এটা না এটা, এটা না সেটা, সে নিজে পাজেল হয়ে যাবে। সো এই পাজেলটা যাতে না হয় সঙ্গীত পরিচালক নিজে, তো ডিরেক্টরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে সবার আগে। যে হ্যাঁ, যে দাদা সুমন দা, ধরুন আমি এক্স ওয়াই জেড, তুমি বিং আ ডিরেক্টর আমাকে বলো সুমন দা আমি একটা এই ধরনের গান ভাবছি, ঠিক আছে, তুমি এর মধ্যে কি কি ইনপুট করবে। তো আমি আগে কি করবো, তোমাকে আগে স্ক্র্যাচটা পাঠাবো, স্ক্র্যাচটা যদি তোমার পছন্দ হয়, যদি এদিক ওদিক চেঞ্জেস থাকে কিছু চেঞ্জেস বলো, না সুমন দা এইভাবে চেঞ্জেস করো, এই জায়গাগুলো না আমি একটু এরকম বলে খুব ভালো লাগে। তো এইটা হচ্ছে ডিরেক্টর আর মিউজিক ডিরেক্টরের টিউনিং, ঠিক আছে। এইভাবেই কিন্তু বলিউড হোক, হলিউড হোক বা আমাদের টলিউড হোক, এইভাবেই কিন্তু এক একটা ছবির তাকে সাথে একটা স্বাধীনতা দাও। একদম তাল মিলিয়ে স্বাধীনতাটুকু যদি থাকে, ভালো কোনো জিনিস সৃষ্টি হবে, ভালো গানও সেখানে তৈরি হবে, ভালো ছবিও সেখানে তৈরি হবে। খুব ভালো, তুমিও বলেছো, একদমই ঠিক। প্রত্যেকটা জায়গায়, খাস করে সঙ্গীত জগতেই আমরা স্বাধীন দেওয়াটাই উচিত। কারণ যে কোনো জায়গায় সঙ্গীত হচ্ছে হার্টবিট। আমাদের সিনেমায় যদি ধরি আমরা, বা কোনো একটা যা কিছু কনসেপ্ট, আমরা সেই কনসেপ্টে যদি মিউজিক থাকে, বিজিএম বা যেটাকে আমরা পার্ট অফ মানে হার্ট। একদম একদম। আচ্ছা সুমন দা, আমরা মোটামুটি আমাদের শেষ সেশনে এসে গেছি, অনেক আড্ডা হলো। আমরা একটা এই সেশনের মধ্যে একটা র্যাপিড ফায়ার আমাদের মানে প্রোগ্রামের মাঝে চলতে থাকে। তোমার ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনের সাথে যুক্ত। তুমি চাইলে কোনো জিনিসকে মানে তোমার ডিফেন্স করতে পারো বা টুইট করতে পারো, বা আমাদের দর্শকের উদ্দেশ্যে আচ্ছা, সেটা বলতে পারো। তো এই যে তুমি আমাদের সঙ্গীত জগতে মোটামুটি কত বছর থেকে কাজ করছো? 19 বছর হয়ে গেল। বাহ, মানে 19 বছর, মানে 2 দশক বলা যায়। হ্যাঁ, অলমোস্ট 2 দশক। 2 দশকে। আচ্ছা 2 দশক তুমি যে কাজ করেছো, এই জায়গা থেকে তোমার গানের জগতে, সঙ্গীতের জগতে, এই জায়গা থেকে কোনোদিন অভিনয় করার সুযোগ পেয়েছো? অভিনয় করার সুযোগ পেয়েছি, এখনো পাচ্ছি, মিউজিক ভিডিওতে কাজ করেছি 2-3টে। বাহ, বেশ। আমাদের ইচ্ছা রইলো তোমার সাথে অ্যাজ এ অভিনয় হিসেবে কাজ করা। না, আমি সবসময় চাই ব্যাক ক্যামেরায় কাজ করার জন্য, কারণ আমি অত ভালো অভিনয় তো করতে পারি না, তাও চেষ্টা করি যতটুকু দেখে দেখে যতটুকু শেখা যায়। আচ্ছা, এই যে তুমি সঙ্গীতের জন্য তুমি নিজে তো ভোকালটাও দাও, মানে নিজে তো সিঙ্গিংও করো, তার জন্য তোমার কি ব্যক্তিগত জীবনে কিছু খাওয়া দাওয়া স্যাক্রিফাইস করেছো? যে খাওয়া দাওয়া তো প্রচুর কিছু রেস্ট্রিকশনস রয়েছে, করতে হয় এটা গলা মেইনটেইনের জন্য। একবার কি হয় আসলে, আমরা তো ভয়েস নিয়ে কাজ করি, আমাদের গলা একবার চোখ টলেই, এখন 2-3-4 দিন আগে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, এখনো গলা ইনফ্যাক্ট অনেকটাই ধরা রয়েছে বা বসা রয়েছে, এখনো ওষুধ চলছে, তো সময় লাগে এখনো। মানে কি বলবো, আইসক্রিম আমি খেতে পারি না, কোল্ড ড্রিঙ্কস খেতে পারি না, ফুচকা টক জল দেওয়া খেতে পারি না, ঠিক আছে, এরকম আদার্স কিছু অনেক রেস্ট্রিকশনস রয়েছে যা খেতে পারি না। তো অনেক স্যাক্রিফাইস করতেই হয় এগুলোর জন্য। খুব সহজ না জীবন, না খুব সহজ নয় এগুলো, ঠিক আছে। তো মোটামুটি মানে কি বলবো, খাওয়া দাওয়া, ঘুম, ওই ওর মধ্যে একটুখানি যাতে গোছানো যায় জিনিসটাকে, সেরকম ভাবে যদি ভালো। মানে ঘুমটা কি? ঘুম 8 ঘন্টা আমার ঘুম লাগবেই। আচ্ছা, সকালে কি এখনো রীতিমতো কি রিয়াজ চলে? না, সত্যি কথা বলতে এখন না সেরকম ভাবে প্রতিদিন যে রেওয়াজ করা সেই সময়টাই পেয়ে উঠি না। কিছু স্টুডেন্ট আছে যাদেরকে আমি শেখাই, শেখানোটা হচ্ছে আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, সেই বাহানায় হয়ে যায়, সেই বাহানায় রেওয়াজটাও হয়ে যায়। ওদের সাথে প্রচুর সারগাম, প্রচুর অলংকার যেগুলো রয়েছে আমরা রেওয়াজ করি, বা পাল্টা যেগুলো রেওয়াজ করি, তার সাথে সাথে কিছু গানের সাথে সাথে সারগাম করতে করতে ওটাই রেওয়াজ হয়েছে। আচ্ছা, এই যে আজকে সঙ্গীত জগতে যে কাজ করো, এই জায়গা থেকে মানে কিছু জায়গায়, তোমার কাজের জায়গায় এখনো কি কোনো কম্প্রোমাইজিং বলতে, মানে তোমার যে মানে তোমার কোনো ট্যালেন্টের, যেটা তোমার প্রতিভা, কিছু জায়গা থেকে এরকম এক্সপেরিয়েন্স এখনো হয় যে সেটা অনেক জায়গায় তোমাকে সেই ট্যালেন্টের স্যাক্রিফাইস করতে হয়? সত্যি কথা বলতে এখন যে জায়গাটা রয়েছে, সত্যি কথা বলতে তেল আমি কখনো কাউকে দিতে পারিনি, কারণ আমার বাড়িতে এমনি কোনো তেলের মিল নেই যে আমি তেল নিয়ে বেরোবো, ঠিক আছে। তো আজ অব্দি ওই তেল দিয়ে কাজ কারোর কাছ থেকে পাইনি বা আদায় করতে পারিনি, কারোর পিছনে ভাবে লেগে থাকিনি আমাকে দেখুন। তো ওই জন্য আমার মনে হয়েছে নিজের সৃষ্টি নিজে করে যাই, ঠিক আছে। তারপরেও যদি দুবেলা নিজের যদি খেতে করতে পারি, না আমার মাধ্যমে যদি কারোর কিছু উপকার হয়,
আমার মাধ্যমে যদি কেউ কাজ পায় বা যদি আমার মাধ্যমে যদি কেউ দুদিন রেকর্ডিং এর কাজ পায়, লাইভ শো এর কাজ পায়, এটা আমি অনেক বেশি খুশি। এটাই আমার টার্গেট থাকে। গিটার ছাড়া আর বাদ্যযন্ত্রের মধ্যে কি কি বাজাতে পারে? বাদ্যযন্ত্রের মধ্যে যেমন গিটার চেষ্টা করি, হারমোনিয়াম চেষ্টা করি, ঠিক আছে, কিবোর্ড একটু একটু ভালো লাগে, ঠিক আছে, চেষ্টা করি। আচ্ছা, তো মিলেমিশে মোটামুটি মানে বার্ষি যেটা ফ্লুট আমি পারি না বাজাতে, মিথ্যা কথা বলবো না, ওটা আমি কখনো চেষ্টাও করিনি, তাই হয়তো হয়ে ওঠেনি। কাহন একটু একটু পারি, যেটা ল্যাটিন ইনস্ট্রুমেন্ট, যেটা বসে বাজায়, রিদম ইনস্ট্রুমেন্ট তো ওটা। তো ওটা আমরা বন্ধুরা প্র্যাকটিস করতে করতে যখন ব্যান্ডে ছিলাম তখন করতে করতে ওটা অটোমেটিক্যালি চলে এসেছে, অল্প একটু একটু হলেও ওটা চেষ্টা করলে পারি আর কি। আচ্ছা, এখন মানে লাইভ কনসার্ট বা কোনো জায়গায় এখন প্রোগ্রাম করার? কনসার্টের ক্ষেত্রে মানে কি বলবো, যে আমি খুব চুজি বরাবরই, ঠিক আছে। তো আমি লাস্ট শো করলাম গত সপ্তাহে আর কি, ভবানীপুরে একটা শো ছিল, ওটা পুরোটাই আনপ্লাগ ছিল। আনপ্লাগ মানে হচ্ছে অ্যাকোস্টিক, পুরোটা গিটার, কাহন, পুরোটা নিয়ে যেটা হয়, ঠিক আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ভবানীপুরে করলাম। আর তারপরে তো মোটামুটি কিছু ভালো প্রোগ্রামস তো করেছি, কিছু অডিটোরিয়ামে করেছি। আর সব থেকে বড় শো ইদানিং কালের মধ্যে কোভিড এর পরে যদি করে থাকি সেটা বাংলাদেশে 2023-এ, ঠিক আছে, মোটামুটি 3,500 ক্রাউড ছিল। আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড বলে একটা জায়গা রয়েছে বাংলাদেশের অন্তর্গত, যিনি আমায় নিয়ে গেছিলেন। মানে কি বলবো, বাংলাদেশের অসংখ্য ভক্ত বা শ্রোতা যারা রয়েছেন, যারা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম ভাবে সাপোর্ট করার জন্য, কারণ ওখানে বাংলা গানের মার্কেট অনেক বড়, ঠিক আছে। এটুকুই বলবো, দুই দেশের বাঙালি শিল্পীদের মধ্যে যেন ঐক্য সবসময় থাকে, এটাই আমার কাছে বলা। আচ্ছা, এই যে বিভিন্ন দেশে বিদেশে গান শেখাও বা গান করো, সেই জায়গা থেকে কোনোদিন কি এখন প্রপোজ পেয়েছো, কোনো লাভ প্রপোজ? কলকাতা থেকে তো কম বেশি টুকটাক প্রপোজ এসেছিল, কিন্তু সবচেয়ে যেটা মজার বিষয়, ওপার বাংলা থেকে প্রচুর বিয়ের অফার পেয়েছি। তাহলে ওপার বাংলার এখন বলে যখন বিয়ে করলো, দাদা কিন্তু বিয়ে হয়েছে, আশীর্বাদ করবে, এবারে কেউ প্রপোজ করবেন না। রিসেন্ট মানে মার্চ মাসে গত মার্চে গেছে বিয়ে। আচ্ছা, ঠিক আছে। তো ওই জন্যই খান্দা যেটা বলে দিল যে কেউ প্রপোজ করবেন না, ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিলে দিতে পারে। হ্যাঁ, তাহলে আরো মানে করা যেতে পারে। তাহলে আরো মোটামুটি আপাতত একটাই বিয়ে হয়েছে আমার, আবার যদি মনে হয় যে কেউ বিয়ে করবেন, আমি রাজি আছি। আচ্ছা, বেশ, তাহলে দর্শকের এই এতে যাওয়া। আচ্ছা, বউ শুনলে এটা কাট করে দেবে তো? সে শুনলে কি আপত্তি আছে না? তোমার তো লাইসেন্স নেই করা, সবাই বুঝতে পারবে। লাইসেন্স করতে গেলে তোকে রহমান হতে হবে, মিউজিক ডিরেক্টর রহমান। উনি তো গড, উনি লেজেন্ড আর্টিস্ট, ওয়ান অফ দি লেজেন্ড ইন ইন্ডিয়া, ঠিক আছে। উস্তাদ জাকির হোসেন জি কয়েকদিন আগে চলে গেছেন, উনিও এআর রহমানের অনেক গানের প্রশংসা করে গেছেন, যে ওনার যে ক্রিয়েশন, ঠিক আছে, মানে কি বলবো, ভীষণই ভালো। আর উস্তাদ জাকির হোসেন জি যিনি ছিলেন ইন্ডিয়ার, ওনার কাছ থেকে প্রচুর কিছু শিখেছি মানে জীবনে দেখা হয়নি তো মানুষের সাথে। আচ্ছা, ঠিক আছে, আমাদের দর্শকের উদ্দেশ্যে তো ওনার সাথে তো তুমি কাজ করবে ভবিষ্যতে, আমাদের মানে দোয়া আশীর্বাদ রইল। আচ্ছা আচ্ছা সন্ধ্যা, এই যে এখনো তুমি 19 বছর 20 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছো, এবং বাড়িতে এখনো কি সেই সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক সুমন চ্যাটার্জি থেকে মা বাবার কাছে কি এখনো বকুনি খাওয়া হয়? হ্যাঁ, বাবা মার কাছে এখনো বকুনি খাই। বাবা মার কাছে তো আমি সঙ্গীত পরিচালক নই, বাবা মার কাছে তাদের সন্তান। আচ্ছা, ঠিক আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের ছেলেকে তো তারা বকবেই। আর সেটা তো মানে অ্যাকসেপ্ট অলওয়েজ থাকে। এখনো বকা খাই। আর এখন যে তোমার নতুন জীবনে সঙ্গিনী এসেছে, হ্যাঁ, মিসেস চ্যাটার্জি, তো মিসেস চ্যাটার্জির এই যে তুমি এখন, আগে যেমন একটা ব্যাচেলার ছিলে, একটা রাত বা আমরা যেমন হয় যে রাত 10টা 11টা 12টা হয়ে গেল বা কোনো জায়গা থেকে, এখন কি কোনো জায়গাতে আপডেট তাকে দেওয়া বা তোমার এই রাত্রে যাওয়াটা বা রাতে তো আমি এমনি মানে আমার সঙ্গে যারা বেশি জানে, তা তুমিও জানো যে আমি মোটামুটি রাতে 10টার পরেই মোটামুটি কোথাও বাইরে থাকতে চাই না, যদি না খুব এমার্জেন্সি কোনো মিটিং এর মধ্যে থাকি, সেটা ম্যাক্সিমাম 11টা। তাও বউ অনেকবার ফোন করে ফেলে আমাকে। তো ওর কাছ থেকে কি এখনো বকুনি পিটুনি কি? না, ওরকম জায়গা হয়তো বকুনি পিটুনির থেকে ওই এত দেরি এতক্ষণ ধরে বসে রয়েছি, আমিও তো খাবো, যেরকম আমাদের বাঙালিদের পরিবারে হয়, ওই জিনিসগুলো একটু এক্সট্রা তো রেসপন্সিবিলিটি এসে যায়। রাইট, একদম ঠিক। আচ্ছা, খেলাধুলা করতে তার ফাঁকে ফাঁকে পছন্দ করো?
খেলাধুলা এখনো ভালো, ক্রিকেট আমি এখনো খুব ভালোবাসি, এখনো যদি হয় আমার পাড়াতে একটু ব্যাট বল নিয়ে নাড়াচাড়া করি। খাওয়া দাওয়া পছন্দ করো? খাওয়া দাওয়া খেতে তো খুব ভালোবাসি, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এখন খাওয়ায় লাস্ট কয়েক বছর মানে কোভিড এর পরে পরে এই খাওয়ার রেস্ট্রিকশনস অনেক চলে এসছে। আগে যে পরিমাণ খেতাম বা যা খেতে পারতাম, এখন অনেক খাবার কমিয়ে দিয়েছি। সমস্ত খাবার খাই না, তাও বেছে বেছে খাই, এটাই আর কি। রান্না করতে পারো? রান্না করতে পারি মোটামুটি। আমার মানে কি বলবো, একটি ক্যাফেও ছিল আচ্ছা। অনেক সময় আগে আর কি, তো সেই ক্যাফেটা কোভিড এর সময় বন্ধ হয়ে যায়। সেটা সবাই জানেন ওই সময় মানুষের কি সিচুয়েশন গেছে না গেছে। আমি ক্যাফে মানে সে সময় ভাড়াও দিতে পারেন, জাস্ট 3 মাস বসে বসে ভাড়া দিয়েছি, তারপরে আর দেওয়ার সামর্থ্য ছিল না, তো ওই জন্য বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই ক্যাফে থেকেই আমার জীবনে প্রথম রান্না করা শুরু, রান্নার প্রচুর স্টেপস জানা শুরু, ক্যাফে থেকে নিজে ইমপ্লিমেন্ট করে করে কাস্টমারকে খাওয়ানো শুরু, গানের সাথে সাথে তখন ওইও চলছে। তারপরে কোভিড এর সময় তো বন্ধ হয়েও যায়, এটা আর কি। খুব আমরা অনেক কিছু জানলাম। দর্শকের উদ্দেশ্যে বলি, সুমনদা আমাদের মিউজিক তো উনি আছেন, সঙ্গীত পরিচালনা করেন এবং তার পাশাপাশি সিঙ্গিং করেন, এবং উনি একটা সঠিক কাজও করেন যেটা আমি জানি, এটা সমাজ সেবামূলক। তো সুমনদাকে আমাদের আজকে আবার এগেন অনেক অনেক শুভেচ্ছা, এবং কি বলবো, আমাদের এই যে সুপার কফি উইথ মিস্টার খানে আজকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদেরকে এই দর্শকের উদ্দেশ্যে এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক কিছু জানলাম। আবার পরবর্তী বা ভবিষ্যতে সময় আমরা যদি পাই, আবার অনেক আলোচনা করব, অনেক আমাদের আবার আড্ডা হবে। আর আমাদের পরিবারের পক্ষ থেকে তোমার আগামীর মানে ব্যক্তিগত জীবন এবং তোমার কর্মের জীবন অনেক উন্নত হোক, অনেক বড় বড় কাজ করো, মানুষকে আমাদেরকে আনন্দ দাও, এন্টারটেইন দাও এই বিনোদনের মাধ্যমে। এই বলে আমাদের আজকের একদম শেষ সেশনে আমরা এসে গেছি। তো দর্শক বন্ধুদেরকে বলি, আমাদের পাশে থাকবেন, এই যে সুপার কফি উইথ মিস্টার খান এই চ্যানেলটা পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, এবং নেক্সট আমরা খুব শীঘ্রই আবার নতুন গেস্টকে নিয়ে আমরা এসে যাব, তার কাছে আবার অনেক কিছু জেনে নেব। তো সুমন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা একদম শেষ মুহূর্তে আছি, কিছু একটা পজিটিভ বার্তা কি দিতে চাও? দর্শকদের এটুকুই বলবো যে যেই ফিল্ডে থাকুন না কেন, কখনো হতাশ হবেন না। আর হতাশ হলে একটা জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে? কিশোর কুমারের একটি গান আছে, ঠিক আছে, চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।